আমেরিকা এবং ইরান তো একেবারে স্বতন্ত্র দুটো দেশ নয়, এর পিছনে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, অনেক স্বার্থ রয়েছে, অনেকগুলো দেশের ভূমিকাও রয়েছে সেখানে। এই জায়গায় রিলেশনটা বিল্ড আপের জায়গা তো আমরা দেখছি না, বরং যে শান্তি প্রক্রিয়া সেটিকে নতুন নতুন শর্ত এনে প্রতিদিনই নতুন নতুন শর্ত যোগ করে কত বেশি কঠিন করে দেওয়া হচ্ছে, কত বেশি দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ইরান কিন্তু আর নেগোসিয়েশন করার বা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যাওয়ার কোনো রাস্তা রাস্তা বাকি রাখেনি। ইরানের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে এক রকমের ডিম্যান্ড, এক রকমের আপনার সারেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে আমেরিকার হাতে। প্রত্যেকটা স্টেপে ইরান কিন্তু তার দাবিগুলোকে আরো শক্তিশালী করেছে এবং কোনো অংশেই কিন্তু ইরান কমায়নি। যেমন আগে ইরান বলেছিল লেবাননে যুদ্ধ থামাতে হবে, নতুন দাবির মধ্যে আছে যে সমগ্র প্যালেস্টাইনে যুদ্ধ থামাতে হবে, গাজায় যুদ্ধ থামাতে হবে। ইরান যে কারণে এই দাবিগুলো করার সামর্থ্য রাখছে সেটা হচ্ছে যে ইরানের হাতে এখন অনেক কার্ড আছে এবং আমেরিকার হাতে যে লেভারেজ গুলো ছিল সেগুলো কিন্তু একদম শেষের দিকে। ইরানের অবস্থানটা আমরা অনেকটুকু বুঝতে পারছি, তারা বলটা ছুড়ে দিয়েছে, এখন বল আমেরিকার কোর্টে। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমেরিকার হাতে কি কি বিকল্প আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? মূলত এইটা বিকল্পের চাইতে এদের হইল হাউ মাচ দিস টু কান্ট্রিজ ক্যান সাস্টেইন। ওখানে কিন্তু ইরান এয়ার ক্যাম্পেইনের এগেনস্টে এখন একটা বিরাট সাপোর্ট পাচ্ছে রাশিয়ার SU-400 থেকে এবং চায়নার জ্যামিং ডিভাইসেস থেকে। এতে আগের মতো একতরফা এয়ার ক্যাম্পেইন করার মতো অবস্থা আমেরিকার নাই। আমেরিকা এবং ইরান তো একেবারে স্বতন্ত্র দুটো দেশ নয়, এর পিছনে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, অনেক স্বার্থ রয়েছে, অনেকগুলো দেশের ভূমিকাও রয়েছে সেখানে। এই জায়গায় রিলেশনটা বিল্ড আপের জায়গা তো আমরা দেখছি না, বরং যে শান্তি প্রক্রিয়া সেটিকে নতুন নতুন শর্ত এনে প্রতিদিনই নতুন নতুন শর্ত যোগ করে কত বেশি কঠিন করে দেওয়া হচ্ছে, কত বেশি দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, আপনি ধন্যবাদ। আমার মনে হয় যে আসলে বিষয়টা খুবই জটিল হয়ে গেছে। আমরা যখন জুন মাসে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হতে দেখেছিলাম, তখন যে ক্ষীণ আশাটা আমাদের সবার মধ্যে ছিল যে বোধহয় একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের দিকে আমরা সবাই যাচ্ছি এবং কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে দুই পক্ষের দিক থেকেই আমরা একটা মাঝামাঝি জায়গায় গিয়ে দুই পক্ষ হয়তো মিলিত হবে এবং শান্তির দিকে ব্যাপারটা এগোবে। সেই জায়গা থেকে যদি আমরা এখনকার অবস্থা দেখি, তাহলে জাস্ট গত 2 দিন আগে ইরান যে সমস্ত দাবি দিয়েছে সেটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু আর নেগোসিয়েশন করার বা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যাওয়ার কোনো রাস্তা রাস্তা বাকি রাখেনি। ইরানের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো হচ্ছে এক রকমের ডিম্যান্ড, এক রকমের আপনার সারেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে আমেরিকার হাতে এবং সেখানে কেন আমি বলছি এই কথাটা একটু যদি বলি, যে এখন যে বিষয়গুলো আছে বাকি, মানে যুদ্ধ যখন শুরু ছিল তখন তো মানে আমেরিকার তরফে বিভিন্ন রকমের ডিমান্ড করা হয়েছিল, কিন্তু এখন যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সেগুলো হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজটা খুলে দেওয়া হবে কি হবে না, ইরানের তেল বিক্রির উপরে স্যাংশন গুলো উঠানো হবে কি হবে না, সিজ ফায়ার হবে কিনা এবং সেই সিজ ফায়ারটা কত বিস্তৃত হবে, লেবাননে হবে কিনা, কারা স্ট্রেট অফ হরমুজের উপর দখল রাখবে, ইরান কি টোল বসাতে পারবে কি পারবে না, আমেরিকান মিলিটারি যে বেসগুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে, ইরানের উপর আরো যে সমস্ত স্যাংশন আছে সেগুলো কি থাকবে কি থাকবে না, ইরানের যে সমস্ত অ্যাসেট আমেরিকা নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে সেগুলো কি মুক্তি দেওয়া হবে কিনা, এবং ইরান যে দাবি করেছিল ক্ষতিপূরণের সেগুলো দেয়া হবে কিনা, এবং ফাইনালি বাট নট দ্য লিস্ট ডেফিনেটলি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটার ভবিষ্যৎ কি হবে। সেই সমস্ত প্রায় 11টা ইস্যুর কথা আমি বললাম, সেই সমস্ত কিছুর মধ্যে ইরানের এখনকার যে পজিশন সেটা হচ্ছে যে প্রথম 10টা বিষয়ে ইরানের সুস্পষ্ট ডিমান্ড আছে। এই ডিমান্ড গুলো যতক্ষণ পর্যন্ত না আমেরিকা পূরণ করছে ততক্ষণ পর্যন্ত ইরান 11 নম্বর বিষয়ে অর্থাৎ নিউক্লিয়ার বিষয়ে কথা বলাই স্টার্ট করবে না। ইভেন কোনো চুক্তি, কোনো সমঝোতা, কোনো ডায়ালগ এটার শুরু করার জন্য ইরানের পূর্ব শর্ত হচ্ছে বাকি 10টা বিষয়ে ইরান যা চাইছে সেটা দিয়ে তারপরে সে কথা শুরু করবে। তো আমরা প্রশ্ন করতে পারি যে এই অনমনীয় অবস্থায় কিভাবে পৌঁছালাম, এটা তো হঠাৎ করে আজকে এখানে পৌঁছায়নি। সে জায়গায় আমরা দেখেছি যে বারংবার প্রত্যেকটা স্টেপে ইরান কিন্তু তার দাবিগুলোকে আরো শক্তিশালী করেছে
এবং কোনো অংশেই কিন্তু ইরান কমায়নি। যেমন আগে ইরান বলেছিল লেবাননে যুদ্ধ থামাতে হবে, নতুন দাবির মধ্যে আছে যে সমগ্র প্যালেস্টাইনে যুদ্ধ থামাতে হবে, গাজায় যুদ্ধ থামাতে হবে। ঠিক মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো ইরান যে কারণে এই দাবিগুলো করার সামর্থ্য রাখছে সেটা হচ্ছে যে ইরানের হাতে এখন অনেক কার্ড আছে, এবং আমেরিকার হাতে যে লেভারেজ গুলো ছিল সেগুলো কিন্তু একদম শেষের দিকে তো এসে পৌঁছেছেই, এবং স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ অয়েল বা গ্যাস সেটা যেই জায়গায় তলানিতে এসে ঠেকছে, সেটা কিন্তু আরেকটা কারণ ইরানের এই রকমের স্ট্রং পজিশন নেওয়ার। তো আমার কাছে পুরো বিষয়টা একদমই গ্লুমি মনে হয়। এখান থেকে আমি কোনো নেগোশিয়েটেড সেটেলমেন্টের অবস্থা দেখি না। হয় এক পক্ষ এখান থেকে কোনোভাবে বের হয়ে যাবে, অথবা এটা এসকেলেট করে আরো যুদ্ধমুখী হবে। এই দুইটা সলিউশনের যে কোনো একটার দিকে যাবে বলেই আমার মনে হয়। ইরানের যে একটা দৃঢ় অবস্থান কিংবা তারা তাদের শর্তগুলো জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের কাছে 6টি শর্ত দেওয়া হয়েছে। আমাদের ডক্টর নাজমুস সাকিবও শর্তগুলো নিয়ে 10টি শর্তের মতো আলোচনা করলেন। ইরানের অবস্থানটা আমরা অনেকটুকু বুঝতে পারছি, তারা বলটা ছুড়ে দিয়েছে, এখন বল আমেরিকার কোর্টে। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমেরিকার হাতে কি কি বিকল্প আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এইটা বিকল্পের চাইতে এদের হইল হাউ মাচ দিস টু কান্ট্রিজ ক্যান সাস্টেইন। এইটা হইল তাদের প্রত্যেক যারা আছে তাদের এই জিনিসগুলা বিবেচনায় নিতে হচ্ছে। এখন আমেরিকার যে অবস্থা, আমেরিকার জন্য যে অবস্থা এখন আছে, এই অবস্থায় ধরেন তাদের এয়ার ক্যাম্পেইন আরো জোরদার করতে পারে, নেভাল ব্লকেড আরো ইফেক্টিভ করার চেষ্টা করতে পারে, কিন্তু অনেকগুলি জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, আসতেছে বিভিন্ন সামাজিক মাধ্যমেও, ওখানে কিন্তু ইরান এয়ার ক্যাম্পেইনের এগেনস্টে এখন একটা বিরাট সাপোর্ট পাচ্ছে রাশিয়ার SU-400 থেকে এবং চায়নার জ্যামিং ডিভাইসেস থেকে। এতে আগের মতো একতরফা এয়ার ক্যাম্পেইন করার মতো অবস্থা আমেরিকার নাই। এছাড়া গোলা বারুদ রসদের ঘাটতি, এবং আপনারা লক্ষ্য করছেন যে এই যে কুয়েত থেকে শুরু করে বিভিন্ন আমেরিকান ঘাঁটিগুলোকে গুড়াই দিছে, এটাও কিন্তু তারা ঠেকাতে পারে নাই, কারণ তাদের যে ডিফেন্স মেকানিজম প্যাট্রিয়ট যে ডিফেন্স ডিভাইসেস সেগুলাও এখন ব্যাটারি আর নাই। সেগুলোর কারণে তারা এখন অলমোস্ট, বিশেষ করে ঘাঁটিগুলি ডিফেন্সলেস, তাদের সৈন্যরা দৌড়াচ্ছে। এই মতো অবস্থায় আপনি ধরেন আমেরিকার 200 বছরের 250 বছরের ইতিহাসে কখনো এরকম দেখা যায় নাই যে আমেরিকা এত অসহায় অবস্থা তাদের কোনো সময় হয় নাই যে আমেরিকার সোলজারগুলি তাদের ঘাঁটি ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে। এখন ধরেন যদি আমরা সবাই জানি আমেরিকা এখন আমাদের বর্তমান প্রেসিডেন্টের জনপ্রিয়তা 30+ চলে গেছে, 67+ পপুলেশন তাকে সাপোর্ট করে না। এবং যেহেতু এইটা গণতান্ত্রিক দেশ, মিড টার্ম নির্বাচন সামনে আছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি এই এন্টি ওয়ার ক্যাম্পেইন করা অনেকগুলি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট তাদের এস্টাবলিশ ক্যান্ডিডেটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে তারা সেই নির্বাচনে, ইনক্লুডিং মিশিগানের এই আব্দুল আল আহমেদ সাইদ। ও আল সাইদ অলরেডি জিতছে, এবং অন্যান্য জায়গায়ও খুব এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে যে কোনো মুহূর্তে এইটা এই সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ব্যালেন্স শিফট করতে পারে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করতেছিল যে এরা যদি কোনো কারণে এটা শিফট করতে পারে তাহলে তো তোমার নামে আবার ইনভেস্টিগেশন একটার পর একটা শুরু হবে এবং ফাইনালি তোমাকে করবে, ইমপিচও করবে তারা। তা এখন ব্যাপারটা শোন, এবং আমি বলছি আপনি চিন্তা করে দেখেন 250 বছরের ইতিহাসে কোনোদিন আমেরিকান প্রেসিডেন্ট পালায়া দ্বিতীয় প্লেনে ফিরতে হয়েছে ঘরে, এর কোনো রেকর্ড নাই। তাহলে কতটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আছে। বাকি আপনি প্রথমে আলোচনার শুরুতে বলছিলেন যে যেটা অরিজিনাল এয়ারফোর্স 1 সেটাই কিন্তু
ভাইস প্রেসিডেন্ট এবং রুবিও থেকে গেছিল। তার পিছনে অবশ্য কারণ ওরা বর্ণনা করছে যে যদি এত কিছু মানে নেওয়ার পরেও, প্রিকশন নেওয়ার পরেও যদি কোনো কারণে প্রেসিডেন্ট নিহত হয়, শাহাদত বরণ করে, শাহাদত তো না মানে যদি যাই হোক, হ্যাঁ নিহত হয়, তাইলে তার যে ওই ট্রেডিশন অনুযায়ী নেক্সট ম্যান ভাইস প্রেসিডেন্ট, তারপরে নেক্সট ওয়ান স্পিকার, এবং তারপরে ইন দি লাইন স্টেট সেক্রেটারি অফ স্টেট রুবিও, ওই ধারাটা ঠিক রাখার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই প্লেনে থেকে গেছে। আর আপনারা দেখছেন যে কি ধরনের একটা ওই যে কি গাড়ি এইটাকে বলা যায়, ক্যাটারিং যে ট্রাক ওই বলছে, হট টক ক্যাটারিং নেয় ট্রাক, এরকম। হ্যাঁ, ক্যাটারিং ওই ট্রাক। ট্রাকের মধ্যে করে আমেরিকার প্রেসিডেন্টকে পালাতে হয়েছে। এইটা তো একটা সরাসরি পরাজয়ের একটা সিমটম।